আপনার নিজের বাড়ির কথা একবার ভাবুন। কেমন সুনিপুণ একটা পরিকল্পনা রয়েছে। প্রতি ক্ষেত্রে এই পরিকল্পনা এবং ইট, কাঠ, পাথর, সিমেন্ট সব মিলিয়ে তৈরি হয়েছে আপনার প্রিয় বাসস্থান। আপনার হাতের স্মার্টফোন অথবা ব্যবহার করা কম্পিউটার প্রোগ্রামগুলো কিভাবে চলছে? চলছে সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো অনেকগুলো আদেশ বা ইনফরমেশন যেগুলো আগে থেকে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সমস্ত প্রক্রিয়া চলছে। এই আদেশগুলো যদি উল্টোপাল্টা বা ভুল লেখা হতো, অথবা আদেশ বা ইনস্ট্রাকশনগুলো যেমন ইচ্ছা সাজানো হতো, তবে সেই সফটওয়্যার এবং কম্পিউটার বা স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ঠিকভাবে কাজই করতো না। কি ভাবছেন বন্ধু? রহস্যময় যন্তরমন্তর হঠাৎ করে সফটওয়্যারের জ্ঞান দিচ্ছে কেন? উত্তরটা আমাকেই দিতে হবে, কারণ আজকে আমরা এই একটা বিষয়ের ওপর প্রশ্ন করব, যেটা চোখে দেখা যায় না, কিন্তু অদেখা এই নিয়ন্ত্রক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আরও কিছু বাস্তব উদাহরণ যা আপনাকে সাহায্য করবে ভিডিওর পরবর্তী অংশ বুঝতে। তবে চলুন শুরু করি আজকের এপিসোড। আচ্ছা, তাস দিয়ে একটা সাধারণ ব্যাপার উপস্থাপন করা যাক। আপনাকে 4টি তাস দেওয়া হলো। সেই 4টির মধ্যে একটি হার্টের এ অর্থাৎ টেক্কা। এবার 4টি তাসের মধ্যে একটা খুঁজে পাওয়ার সম্ভাবনা 4 ভাগের 1 ভাগ। যদি এটা 52টা তাসের মধ্যে হয়, তবে 52টির মধ্যে একবার। আর যদি 1000টা তাস থাকে, তবে এর সম্ভাবনা 1000-এ 1 বার, অর্থাৎ সম্ভাবনা কমতে থাকছে। যে উদাহরণগুলো আপনি জানলেন, এটা থেকে দুটো জিনিস পরিষ্কার। প্রথমটি, সফটওয়্যার যে কাজ করছে তার আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, র্যান্ডমভাবে কিছু ঘটছে না। সেটা তাসের উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। কোনো কিছু খোঁজা বা সাজানো কখনোই র্যান্ডমলি বা ওলট পালটভাবে হঠাৎ হয় না। একটা সাধারণ প্রশ্ন আমাদের মনে প্রতিনিয়ত আসে: আমরা কোথা থেকে এসেছি? উত্তরটা জানি, এভলিউশন, বিবর্তন। চিড়িয়াখানাতে গেলেই দেখতে পাবো আমাদের পূর্বপুরুষদের। একই সাথে প্রশ্ন মাথায় চক্কর দেয়, আচ্ছা, আমাদের পূর্বপুরুষদের কোনো পরিবর্তন হলো না কেন? তারা কেন এরকম রয়ে গেল কয়েক হাজার বছর ধরে? চার্লস ডারউইন বলেছিলেন, একটি মাত্র জীব থেকে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বিবর্তিত হয়ে খুব ধীর গতিতে বিবর্তনের ধারা এই পৃথিবী জুড়ে চলেছিল, যার ফলশ্রুতি আমরা মানুষ। এই অতি ধীর মিউটেশনের ফলে কিভাবে পৃথিবীতে কমপ্লেক্স গ্রুপ এলো, তিনি এটা বলে যেতে পারেননি। মানুষের প্রথম ফসিলস 541 মিলিয়ন বছর আগে আবিষ্কৃত হলেও তাদের পূর্বপুরুষ কোথা থেকে এলো সেটা আজও পরিষ্কারভাবে জানা যায়নি। চলুন এই জটিল ব্যাপারটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা কোথা থেকে এসেছি? মাঝে মাঝে মনে হয় মহাশূন্য থেকে। কয়েক লক্ষ বছর ধরে একই রকম চলেছিল জীবন। হঠাৎ একটা সামান্য সময়ের পরিবর্তনে এমন জিনগত পরিবর্তন এলো যা মানুষকে করে তুলল সমস্ত জীবকুলের থেকে একদম আলাদা। এর জন্য দরকার নতুন ডিএনএ কোড এবং সঠিক বায়োলজিক্যাল বা জৈবিক সময়। চলুন এবার ডিএনএর মধ্যে কি ঘটছে দেখা যাক। ফ্রান্সিস ক্রিক, যিনি ছিলেন একজন মলিকিউলার বায়োলজিস্ট, ডিএনএ আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পান। তিনি প্রথমবার দেখিয়েছিলেন ডিএনএর মধ্যে থাকা 4টি বেসিক বা সাধারণ জিনিস,
বা বেসিক কম্পোনেন্ট। এই 4টি বেসিক কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। সহজে বলার চেষ্টা করি। নিউক্লিওটাইডগুলো 0 এবং 1-এর মতো। এগুলো অনেকগুলো নির্দেশ, যে নির্দেশের ওপর ভিত্তি করে তৈরি হবে প্রোটিন। অর্থাৎ ডিএনএর মধ্যে লেখা আছে গোটা জীবটি কিভাবে তৈরি হবে। এই জন্য মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছিলেন, ডিএনএ হলো কম্পিউটার সফটওয়্যারের মতো, তবে আমরা যেরকম সফটওয়্যার বানিয়েছি তার চাইতে অনেক বেশি উন্নত। ডিএনএ যেন ডিজিটাল কোড। জীবন যত উন্নত হয়েছে, এই কোডগুলো তত উন্নতি লাভ করেছে। কিন্তু এই পুরো ব্যাপারটিকে বিবর্তন বা ইভালুয়েশন থিওরি কিভাবে ব্যাখ্যা করেছে সেটাও তো আমাদের জানা দরকার। বিবর্তনের থিওরি হচ্ছে এগুলো সবই র্যান্ডমলি বা এলোমেলোভাবে ঘটেছে, আর ডিএনএর র্যান্ডমলি পরিবর্তন ঘটিয়ে জীবের তৈরি হয়েছে। তাহলে একটু আগে আমরা যা জানলাম, সেখানে ডিএনএ হলো সফটওয়্যার কোডিংয়ের মতো। সেখানে আমরা যদি ভুল কোডিং করি তবে সিস্টেম ক্র্যাশ করবে। সফটওয়্যারের মতো প্রতিটি জীবনে দরকার সুনির্দিষ্ট কোডিং, যার উপর নির্ভর করবে কেমন হবে জীবন। এটাকে গণিতের দিক থেকে ভাবলে জীবন কখনোই র্যান্ডম ক্রিয়েশন নয়। র্যান্ডমভাবে জিনের পরিবর্তন হলে কখনোই গুরুত্বপূর্ণ অঙ্গ তৈরি হওয়া সম্ভব নয়। আমরা ভিডিওর প্রথমে তাসের কথা বলেছিলাম। তাসের সংখ্যা যত বাড়বে তত কঠিন হবে একটি নির্দিষ্ট তাস খুঁজে বার করা। যদি 1000টা তাস পরপর সাজাতে হয়, তবে নির্দিষ্টভাবে সংখ্যা অথবা রঙের মাধ্যমে সাজাতে হবে। 1000টা তাস ছড়িয়ে দিলেই তাসগুলো সুনির্দিষ্টভাবে সাজানো সম্ভব হবে না। বাস্তবে এই তাসের সংখ্যা 1000 নয়, তার চেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি। প্রতিনিয়ত এটা বেড়ে চলেছে। বিগ ব্যাংয়ের শুরু হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে, যা আজও ক্রমান্বয়ে চলেছে। যদি র্যান্ডমভাবে আমাদের জিন তৈরি হয়, তবে তার সম্ভাবনা থাকবে 1/10⁻17, মানে 1-এর পর 17টি শূন্য। আর মানুষের জিন কিন্তু 52টি নয়, 3 বিলিয়ন নিউক্লিওটাইডের সঠিক গঠনে জিন তৈরি হয়। গাণিতিকভাবে এটা র্যান্ডমলি হওয়া কখনোই সম্ভব নয়। আর যদি পৃথিবীর কথা ভাবি, সেখানে খুব কম সময়ের ইতিহাস আমরা জানি, যে ইতিহাসের ওপর ভর করে সম্ভাব্য গঠনের কথাও ভাবি। বন্ধুরা, প্রতিনিয়ত জিনের পরিবর্তনে জেনেটিক ইনফরমেশন খানিকটা হারিয়ে যায়। অন্যদিকে আমাদের শরীরের প্রতিটি কোষ আশ্চর্যজনকভাবে ডিএনএর কপি পেস্ট করে, কোনো রকম তথ্য না হারিয়ে ফেলেই। এটা এক আশ্চর্যজনক সেল মেকানিজম। ডিএনএর মধ্যে ঘটে যাওয়া তথ্যের ক্ষতি স্বয়ংক্রিয়ভাবে মেরামত হয়। মানুষের একটা জীবনে কোষ প্রায় 10 মিলিয়ন বিলিয়ন বার কপি পেস্ট হয়। সেখানে ভুল হয় না বললেই চলে। যদি আমরা থার্মোডাইনামিক্সের 2য় সূত্র দেখি, কোষের এই আশ্চর্য ক্ষমতা সূত্রটিকে ভুল প্রমাণ করে। প্রশ্ন এখানে, এই আশ্চর্য ক্ষমতা কোষের মধ্যে এলো কিভাবে? চলুন এবার হিউম্যান ইভলিউশন নিয়ে কিছুটা কথা বলি। আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা কয়েক মিলিয়ন বছর ধরে একই রকম ছিল, অর্থাৎ আনচেঞ্জড। খুব সামান্য সময়ের ব্যবধানে হোমো হ্যাবিলিসের বড় মাপের পরিবর্তন দেখা যায়। সত্যি বলতে এখনও আমাদের কাছে হিউম্যান ইভলিউশনের সঠিক তথ্য নেই। এটা ছাড়া হোমো সেপিয়েন্সদের মধ্যে ভাষা ও সংকেত চিহ্নের ব্যবহার কিভাবে শুরু হয়েছিল তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মানুষের মধ্যে থাকা 300টি নতুন জিন বিবর্তনে উল্লেখ করা পূর্বপুরুষদের মধ্যে নেই। 90% জিন
পূর্বপুরুষ থেকে এলেও সঠিকভাবে প্রতিলিপি তৈরি করলেও বাকি 10% জিন সম্পূর্ণ আলাদা। আমাদের মস্তিষ্ক কেন এত বেশি উন্নত অন্য জীবের তুলনায়? তার উত্তর পাওয়া গিয়েছিল 2005 সালে আবিষ্কৃত জিনের সামান্য একটি অংশের নিউক্লিওটাইড অর্থাৎ কম্পিউটার কোডিংয়ের পরিবর্তনের জ্ঞানের মধ্যে দিয়ে। এই সামান্য পরিবর্তন মস্তিষ্কের গঠন পরিবর্তিত করেছিল। এ থেকে বোঝা যায় মিউটেশন ঘটেছিল খুব কম সময়। আগের 310 মিলিয়ন বছরে কোনো পরিবর্তন হয়নি। আর এভাবে যদি মানুষ আর এপসের ক্রোমোজোম সংখ্যা দেখি, তবে মানুষের 46, এপসের 48। এর কারণ এরকম হতে পারে, ধরি আমাদের বহু পূর্বপুরুষ এপসের 47 ক্রোমোজোম ছিল, তার পরবর্তী প্রজন্মে 46টি ক্রোমোজোম ছিল। আর এটা যদি হয়েও থাকে, তার সম্ভাবনা 7 বিলিয়নে মাত্র একবার ভেবে দেখুন, এই ঘটনাটি পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে বারবার ঘটেছিল আর সেখান থেকে মানুষের সৃষ্টি হয়েছিল। এটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? এতক্ষণ ধরে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হলাম, যার উত্তর বিবর্তনের কাছে নেই। আধুনিক বিজ্ঞান ডিএনএর কোডিং বুঝতে পেরেছে অতি উন্নত হওয়ার নির্দেশ। তবে এলো কোথা থেকে এই নির্দেশ? কে বা কারা পাল্টে দিল সজ্জা পদ্ধতি? 2017 সালে সৌরমণ্ডলে ঢুকে পড়েছিল একটি অজানা বস্তু, ওumuamua, যার গতিপথ কোনো কমেটের মতো ছিল না, বরং সৌরমণ্ডলকে প্রদক্ষিণ করে আবার ফিরে গিয়েছিল, যেন উন্নত জীবের পাঠানো কোনো স্যাটেলাইট। পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানী, ফিজিসিস্ট যেমন স্টিফেন হকিংস, কার্ল সাগান, মিচিও কাকুদের মতে আমাদের বায়োলজিক্যাল পরিবর্তনের জন্য দায়ী বাইরের কোনো এক্সট্রা টেরিস্টেরিয়াল বিং। জীবনের বীজ পৃথিবীতে রোপণ করা হয়েছিল এবং বিকশিত হয়েছিল। বিজ্ঞান কয়েক শত বছর ধরে যা আবিষ্কার করেছে তার বর্ণনা কয়েক হাজার বছরের বইয়ের পাতায় দ্ব্যর্থ ভাষায় লেখা আছে। ইতিহাস বইতে পাওয়া মানুষের বিবর্তনটা বেশ সহজ, এপ থেকে মানুষ হবার কাহিনী। বর্তমানে বিজ্ঞানীরা জানতে পেরেছেন মানুষের মতো 8 রকম প্রাণী পৃথিবী জুড়ে ছিল, তার মধ্যে কেবল হোমোসেপিয়েন্স পৃথিবী জুড়ে রয়েছে। কেন আমরা একমাত্র টিকে আছি? এরকম কি হতে পারে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বিং আমাদের জেনেটিক পরিবর্তন ঘটিয়েছিল, যার ফলে জিনের মধ্যে এই পার্থক্যগুলো দেখা গিয়েছিল? হয়তো আমরা ছিলাম এই পরীক্ষার সবথেকে আধুনিক রূপ। লিখিত ইতিহাসের মধ্যে সবথেকে প্রাচীন সুমেরিয়ান সভ্যতায় এর খানিকটা আভাস পাওয়া যায়। আনুনাকি সম্ভবত 6000 BC বা তার আগে এরা জ্ঞানের বিকাশ ঘটিয়েছিল। আমার মনে মাঝে মাঝে প্রশ্ন হয়, যেন কোনো বিশাল চিড়িয়াখানার মধ্যে আমরা আছি, যেখানে সবকিছু পরিকল্পনার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে, আর তার প্রমাণ ইতিহাস, স্থাপত্য, এমনকি আকাশে দেখতে পাওয়া ইউএফও বারবার জানিয়ে দিচ্ছে আমরা এক। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনার চিন্তার স্রোতকে একটু হলেও পরিবর্তন করে, তবে আমার এই পরিশ্রম সার্থক। খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আরও একটি রোমহর্ষক ভিডিও নিয়ে। অজানাকে এভাবেই জানতে থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই।